হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে অবশ্যই বলি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা নোটটা দেখতে পাবে এবং সেই নোটটা তোমরা হয় স্ক্রিনশট মেরে নিতে পারো, না হয় পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তাহলে আলোচনাটা কি? দস্তকের অপব্যবহার কি? সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ কি ছিল? বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য সপ্তদশ শতকের মধ্যভাগ থেকে ক্রমশ প্রসারিত হতে থাকে। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি গড়ে তুলে বৈধ এবং অবৈধভাবে তারা বিভিন্নভাবে বাণিজ্যে নিজেদের লিপ্ত রাখে। তারপর ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে। এবার দস্তক কি? দস্তক হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অতিরিক্ত বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের জন্য জন শুরম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে দিল্লির মোগল সম্রাট ফারুকশিয়ারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সাক্ষাৎ করার জন্য পাঠান। ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন। এটি ফারুকশিয়ারের ফরমান বা দস্তক নামে পরিচিত। এই ফরমান অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য এবং আরও অন্যান্য কিছু অধিকার পায়। এবার কোম্পানি কিভাবে এই দস্তকের অপব্যবহার করে? দিল্লির মোগল সম্রাটের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানির কর্মচারীরা নয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও এই দস্তক এবং ফরমানে ব্যবহার করত, কিন্তু তাদের এই ব্যবহার করার কোনো আইনগত অধিকার ছিল না। কিন্তু তারা তা বিনা শুল্কে নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে এর ব্যবহার করত এবং এই ব্যবহার করার ফলে নবাবের রাজস্বের পরিমাণ অনেক কমে যায়। নবাব মুর্শিদ কুলি খাঁ ও সুজাউদ্দিন কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য এবং কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের মাধ্যমে দস্তকের অপব্যবহারের প্রতিবাদ জানাতে থাকেন। পরবর্তী নবাব আলীবর্দী খাঁ দস্তকের অপব্যবহার বন্ধ করতে এবং বাংলার রাজনীতিতে ইংরেজদের অংশগ্রহণের চেষ্টা প্রতিরোধ করতে তিনি সক্রিয় উদ্যোগ নেন। তিনি ইউরোপীয় বণিকদের বাংলায় কোনো ধরনের বিবাদে জড়িয়ে পড়ার বা বাংলায় তাদের দুর্গ নির্মাণের কোনো সুযোগ দেননি। এইবার পরবর্তীকালে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধ কিভাবে বাধে? বিরোধের কারণ: 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যু ঘটে। এরপর তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা নবাব হন বাংলার। তারপর বিভিন্ন কারণে সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাধে। এই কারণগুলো কি? 1. অসম্মান বা আনুগত্য দানে বিলম্ব। সিরাজ বাংলার নবাবী সিংহাসনে বসলে প্রথা অনুযায়ী নবাবের প্রতি আনুগত্য জানিয়ে অন্যান্য বণিক সম্প্রদায় যেমন ফরাসি, ওলন্দাজ এরা উপঢৌকন পাঠায়, কিন্তু ইংরেজরা ইচ্ছা করে সিরাজকে উপঢৌকন পাঠাতে দেরি করে। এতে সিরাজ অপমানিত হয় এবং তাদের উপর মনে মনে রাগ জন্মায়।
দুই, ষড়যন্ত্রের সংবাদ। সিরাজের কাছে খবর আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে মানে ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাকে সরিয়ে নিজেদের কাউকে সিংহাসনে বসার পরিকল্পনা করছে। এতে সিরাজ ইংরেজদের উপর ক্রুদ্ধ হয়। তৃতীয় কি, কৃষ্ণদাসকে আশ্রয় দান। সিরাজ ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভকে রাজস্বের সঠিক হিসাব ও নবাবের অর্থসহ মুর্শিদাবাদে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু আর্থিক তছরূপের দায়ে অভিযুক্ত রাজবল্লভ নবাবকে হিসাব ও প্রাপ্য অর্থ না দিয়ে কৃষ্ণদাস বা কৃষ্ণবল্লভকে কী করেন, ধন রত্ন এবং আত্মীয় স্বজন সহ কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পাঠিয়ে দেন। ইংরেজরা নবাবের নির্দেশ উপেক্ষা করে কৃষ্ণবল্লভকে নবাবের হাতে ফেরত না দিয়ে তাকে কলকাতায় আশ্রয় দেয়। এই ঘটনায় সিরাজ ইংরেজদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়। তিনি ইংরেজদের বলেছিলেন যে কৃষ্ণবল্লভকে তার হাতে ছেড়ে দিতে। ইংরেজরা তার কথা না শোনায় তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। চতুর্থ কি, দুর্গ নির্মাণ। কলকাতায় দুর্গ নির্মাণকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধ চরম আকার ধারণ করে। কারণ দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি যুদ্ধের অজুহাতে ইংরেজ ও ফরাসি বণিকরা যথাক্রমে কলকাতা এবং চন্দননগরে দুর্গ নির্মাণ শুরু করে নবাবের বিনা অনুমতিতে। সিরাজের আদেশে ফরাসিরা দুর্গ নির্মাণের কাজ বন্ধ করলেও ইংরেজরা তা বন্ধ করে না এবং তার নির্দেশ অগ্রাহ্য করে। ফলে সিরাজের পক্ষে ইংরেজদের ঔদ্ধত্য মেনে নেওয়া সম্ভব ছিল না। তিনি ইংরেজদের উপর আরও বেশি করে ক্রুদ্ধ হতে থাকেন। এবার পঞ্চম কি, দস্তকের অপব্যবহার। সম্রাট ফারুকশিয়ারের প্রদান করা দস্তক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যে কাজে লাগিয়ে নবাবের রাজস্ব ফাঁকি দিতে থাকলে নবাব বারবার আপত্তি জানান, কিন্তু কোম্পানির কর্মচারীরা নবাবের কথা কর্ণপাত করে না। কোম্পানির কানে এই কথা তুললেও তারাও কর্ণপাত না করলে নবাব ক্ষিপ্ত হয়ে ওঠে। ষষ্ঠ কি, সিরাজের দূত নারায়ণ দাসকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা বারবার অপমান করে। ইংরেজদের দুর্গ নির্মাণ, বিনা শুল্কে ব্যক্তিগত বাণিজ্য, নবাবের হাতে পলাতক কৃষ্ণদাসকে প্রত্যর্পণ প্রভৃতি ব্যাপারে ইংরেজদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সিরাজ তার দূত নারায়ণ দাসকে পাঠান। কিন্তু ইংরেজরা তাকে অপমান করে, তার সঙ্গে কোনো আলোচনা করে না। দূতের এই অপমানকে স্বাভাবিকভাবে সিরাজ নিজের অপমান বলে গণ্য করেন এবং ইংরেজরা যে তার প্রতি অবজ্ঞা দেখাচ্ছে সেই অপমানকে তিনি ভুলতে পারেন না এবং ইংরেজদের প্রতি আরও বেশি করে ক্রুদ্ধ হয়ে ওঠেন। আর সপ্তম কি, কলকাতা আক্রমণ ও অন্ধকূপ হত্যা। ক্ষুব্ধ সিরাজ 1756 খ্রিস্টাব্দে 4 জুন কাশিমবাজার ও 20 জুন ফোর্টউইলিয়াম দুর্গ আক্রমণ ও দখল করেন এবং কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। আলীনগরের তত্ত্বাবধানের দায়িত্ব পায় মানিক চাঁদ। ইংরেজ কর্মচারী ও লেখক হলওয়েলের বর্ণনা অনুসারে ফোর্ট উইলিয়াম আক্রমণের পরে একটি ছোট্ট ঘর, যেই ঘরটা 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া, সেখানে 146 জন ইংরেজ সৈন্যকে বন্দী করা হয়েছিল, যার মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। সিরাজের কলকাতা দখল ও তার মধ্যে 123 জন মারা যান। এই ঘটনা
অন্ধকূপ হত্যা নামে পরিচিত। সিরাজের কলকাতা দখল ও অন্ধকূপ হত্যা ইংরেজ ও নবাব বিরোধকে চূড়ান্ত লড়াইয়ের পথে নিয়ে যায়। উপরোক্ত কারণগুলোর বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতে সিরাজ ও ইংরেজ কোম্পানির মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটলে মাদ্রাজের গভর্নর রবার্ট ক্লাইভ ও ওয়াটসন কলকাতা পুনরুদ্ধারে অগ্রসর হয়। ক্লাইভ মানিকচাঁদকে উৎকোচ প্রদান করে ফোর্ট উইলিয়াম দুর্গ ও কলকাতা হস্তগত করে এবং নবাব বাধ্য হন 1757 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি অপমানজনক আলীনগরের সন্ধি স্বাক্ষর করতে। এইভাবে বিভিন্ন কারণের ঘাত প্রতিঘাতে ইংরেজ এবং নবাবের মধ্যে বিরোধ বাধে, যেই বিরোধের পরিণতি পলাশির যুদ্ধে নবাব এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ে যায় এবং এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা শোচনীয়ভাবে পরাজিত হয়। তোমরা পারলে এটা পড়ে নিও। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। সাবধানে থেকো, ভালো থেকো। অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।